জামাতে ইসলামীর ভবিষ্যৎ কি? অনেকে বলেন যে জামাত এই সময় খুবই চমৎকার অবস্থায় আছে। তারা সরকারকে গাইড করছে। তারপরে যেহেতু আওয়ামী লীগ নাই, সেই জায়গায় তারা অটোমেটিক সেকেন্ড পজিশনে চলে এসছে। এখন তারা ক্ষমতার কথা ভাবছে, ক্ষমতা আসতে পারে এরকম একটি অবস্থায় আছে। একটা আলোচনা, মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান, যিনি একসময় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, অবশ্য আজকে তার অবস্থান একেবারেই পাল্টে গেছে। তার একটা বক্তব্য নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। হচ্ছে জানেন আপনি, হয়তো এটা অনেক বড় কথা হবে আমার কেন মনে হচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে একটা বিরাট সংঘাত আশঙ্কা করছে আমি, এবং এই সংঘাতের আশঙ্কা জামাতকে যখনই কারোর সাথে সংঘাত হয়, জামাতের সাথে যখনই কারো কম্পিটিশন হয়, সবাই কিন্তু জামাতকে চ্যালেঞ্জ করে তার একাত্তরের ভূমিকা নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে করে না। কিন্তু বিএনপির সাথে জামাতের এই 15 বছরের সুসম্পর্ক দেখেন, যখনই তার সাথে এবারে জামাতের সাথে বিতর্ক বিসংবাদ তৈরি হলো, বিএনপির নেতারা অহরহ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী হিসেবে তারা ট্যাগ করছে বা তারা ব্লেম করছে। সেজন্য আমি আশঙ্কা করি বিএনপি যদি ক্ষমতায় যায়, যুদ্ধ অপরাধের কোন না কোনো দায় দিয়ে জামাতকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো একটা আইটেম নিতে পারে, এটা আমার ধারণা। অতীতেও আপনার খেয়াল আছে, গোলাম আজমকে গ্রেফতারের জন্য কিন্তু বিএনপি আমলে গণ আদালত হয়েছিল, এবং সেই গণ আদালতের দর্শক, মুজিবুর রহমান মঞ্জু একটা অতীতের ঘটনা বলেছে যে গোলাম আজমের বিরুদ্ধে যে গণ আদালত হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে, এবং তাকে ফাঁসি ঘোষণা করা হয়েছিল। তার ওইটা রেফারেন্স দিয়ে বলছে যে বিএনপি আমলেই কিন্তু এই যুদ্ধ অপরাধের দায়ে জামাতের বিরুদ্ধে একেবারে খুবই সোচ্চার আন্দোলন হয়েছিল। তখন বিএনপি কিন্তু এই গণ আদালত ভেঙে দেয়নি বা এটাকে নিষিদ্ধ করেনি। তার মানে গত 15 বছরে তাদের সাথে সুসম্পর্ক থাকলেও কখনো কখনো কিন্তু জামাতের ব্যাপারে বিএনপি রিজার্ভেশন আছে। বিশেষ করে এখনো কিন্তু বিএনপি মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার যেই দাবি, সেই দাবি আওয়ামী লীগের আগে কেয়ারটেকার সরকারের দাবি করেছিল জামাত, এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলনের জন্য বিএনপির উপর চাপ তৈরি করেছিল, যার পরিস্থিতি আমরা জানি। 96 সালে সেই 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পর বিএনপি অনেকটা বাধ্য হয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তো ওই স্মৃতিগুলি মনে আছে, ওই সময় জামাত কিভাবে আওয়ামী লীগের সঙ্গে মিলে আন্দোলন করেছিল। তারপরে 96-এর এই আন্দোলন ছিল, 86-তে ছিল তার 10 বছর আগে আওয়ামী লীগের সঙ্গে মিলে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়া, সেই ঘটনাগুলিও কিন্তু মনে আছে। আর এখন এই পট পরিবর্তনের পর 15 বছরের আন্দোলনে একসঙ্গে থাকলেও এখন কিন্তু বিএনপি আবার সেই ইস্যুটা সামনে এনেছে, 71-এ মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা। এবং সেখানে সবচেয়ে বড় একটি বিষয় যে এখন যে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলে, তখন যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন আভ্যন্তরীণভাবে বিএনপির মধ্যে ওই প্রশ্নটা আসবে কিনা যে 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল জামাত, সুতরাং আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করা উচিত জামাতকে। এইরকম একটি পরিস্থিতি যদি তৈরি হয় বিএনপির ভেতরে অথবা বিএনপির বাইরে, অন্যান্য রাজনৈতিক দলগুলো, বাম গণতান্ত্রিক অন্যান্য শক্তিগুলো যদি আন্দোলন শুরু করে, বিএনপি কি এটাকে অপোজ করবে? খেয়াল করেন, আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যদি জামাত বিজয়ী না হয় তাহলে কি সিনারিও হতে পারে? তাহলে আজকে জামাত যে দাবিটা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো, 14 দলকে নিষিদ্ধ করে, সেই দাবি কিন্তু চলে আসবে যে গণহত্যার দায়ী তো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন, তাহলে এর চেয়েও তো বড় গণহত্যা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ।
তখন যেহেতু তারা অফিসিয়ালি একেবারে ডকুমেন্টেড যে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সুতরাং এই শক্তিকে আগে নিষিদ্ধ করো। তখন কি হবে? একটা বড় কিন্তু সামনে রাজনৈতিক বিরোধ, সেই শঙ্কার কথাই কিন্তু মুজিবুর রহমান মঞ্জু বলছেন। এবং এটাকে কি আপনি ফু দিয়ে উড়ে দিতে পারেন? না, পারেন না। কারণ পারেন না, এই সময় যে তিক্ততা সেইটা একদম প্রকাশ্যে। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দিয়েছিল যে আপনারা নিজেরা বসে মীমাংসা করেন। কোন দুটি দলকে বা কোন রাজনৈতিক দলকে? সবাইকে বলেছিল, কিন্তু সবাই জানে দুটি রাজনৈতিক দল যদি এক হতো তাহলে সবাই এটা মেনে নিত। সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। তারা ন্যূনতম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, 5 মিনিটের জন্য বসছে। এই সরকারের যে আলটিমেটাম ছিল 7 দিন সময় দিয়েছিল না। শুধুমাত্র ডাক্তার তাহের একদিন ফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কোনো জবাবই দেননি। এবং কি কথা হয়েছে আজ পর্যন্ত কিন্তু মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেননি। বলছেন যে আমাদের স্থায়ী কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই আমাদের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? যে বিএনপি কারোর সঙ্গে আলোচনায় যাবে না, বিএনপি একমাত্র সরকারের সঙ্গে আলোচনায় যাবে। যদি সরকার ডাকে, সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে তারা বারবার যাবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে না। কারণ এইটা রাজনৈতিক দল তো তার অবস্থানে আছে। এখন সরকার ডেকে বলতে পারে যে আমরা এটা চাই ওটা চাই, তখন সরকারের সাথে বার্গেন হইতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে না। কোনো পাত্তাই দেয়নি, জামাতকে কোনো পাত্তাই দেয়নি। তাহলে বোঝেন রাজনৈতিক তিক্ততা কোন পর্যায়ে গেছে। এবং আজকে প্রতিদিন কি বলা হচ্ছে? ওই এরা বলতেছে যে দল 5 বার চ্যাম্পিয়ন হয়, বছরে বছরে চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, সেই দল কি দেশ চালাবে? আর বিএনপি কি বলছে যে এই দেশটাকে তো সে স্বীকারই করেনি, এই দেশে সে কি রাজনীতি করবে, কি নির্বাচন করবে? দেখেন, ফলে মানে আগে মনে করা হয়তো যে একেবারে মানে আজন্ম শত্রু আওয়ামী লীগ এবং জামাত, কিন্তু সামনে কি আসছে, কি আমরা দেখতে পাচ্ছি? এখন কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ কোন ইস্যুতে জামাত নিয়ে কোনো স্টেটমেন্ট দেয় না। আওয়ামী লীগ স্টেটমেন্ট দেয় সামগ্রিকভাবে মৌলবাদ, জঙ্গিবাদ, ডক্টর ইউনূস এগুলি নিয়ে। তার কাছে এখন বিএনপি জামাত ইস্যু না, সামগ্রিকভাবে ডক্টর ইউনূস হচ্ছে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে, মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে, এইটা হচ্ছে কথা। কিন্তু স্পেসিফিক ভাবে জামাত বা বিএনপি নিয়ে আওয়ামী লীগের এখন কোনো কথা নেই। কিন্তু দেশে কি হচ্ছে? বিএনপি প্রতিদিন বলছে জামাতকে, আর জামাত প্রতিদিনই বলছে। এই টানাপোড়ন বা এই ধরনের তিক্ত সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্বাচন, সেই নির্বাচনের পর জামাত বিজয়ী হলে কি অবস্থা হবে খেয়াল করেন, আর বিএনপি বিজয়ী হলে কি অবস্থা হবে। সুতরাং ওই যে মুজিবুর রহমান মঞ্জুর কথাই বলছে যে তিনি একটা সংঘাতের আশঙ্কা দেখছেন। আমিও কিন্তু সংঘাতের আশঙ্কাই দেখছি, কারণ ইতিমধ্যে তার কিন্তু নানা রকম আলামত একেবারে পরিষ্কার যে বিএনপি ভীষণভাবে ক্ষেপে আছে। দেখেন প্রতিদিন কিন্তু এনসিপির নেতারা যেভাবে কথা বলছেন, বিএনপি এগুলি পাত্তা দিচ্ছে না, বিএনপি এগুলিকে মূল্য দিচ্ছে না, যে এগুলি হলো বাচাল, এগুলি মানে এগুলি যার শক্তি নাই তার কথারকে পাত্তা দিতে রাজি না। কিন্তু জামাতের শক্তিকে আমলে নিতে হচ্ছে বিএনপিকে। সেই কারণে বিএনপি কিন্তু প্রতিদিন তার বক্তব্যের একটা অংশ থাকে জামাতকে লক্ষ্য করে, যেটা নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে আরো অন্য আরেকটা পর্যায়ে উন্নীত হবে, যেটা আরো সংঘাতপূর্ণ, যেটা আরো তিক্ততায় ভরা একটা রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু ইঙ্গিত করছে বা সেই দিকেই হয়তো ঠেলে দিচ্ছে দর্শক।